সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছে আমি হাসিব হাসান। দর্শক, আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যান সিকিউরিটিজ লিমিটেড, আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসা, পুঁজিবাজার বিশেষজ্ঞ। আপনাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। মোয়াজ্জেম ভাই, এই বাজার নিয়ে যদি বলেন, এখন বাজারের যে অবস্থা, আমরা গত বুধবারে যেটা দেখেছি যে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি মানে হঠাৎ করে একটি সন্ধ্যার পরে একটি প্রেস রিলিজ দেয়া হয়েছে, সেখানে যেটা বলা হয়েছে যে আমরা আইনি সহায়তা দেয়া হবে, মানে নীতি সহায়তা, যাতে শেয়ার বিক্রি করতে না হয়। কিন্তু তারপরে যে একটা সার্কুলার দিয়ে যে তারা কিভাবে কি করবে সেটি এখনও হচ্ছে না। বৃহস্পতিবারে আমরা দেখেছি ব্যাপক পতন, এবং আজকে এখন পর্যন্ত বাজারে ভয়াবহ পতনই বলা চলে, কারণ বেশিরভাগ শেয়ারেরই দাম এমনভাবে কমেছে যে এই পর্যায়ে কমে যাওয়ার কি যৌক্তিকতা থাকতে পারে সেটি বিনিয়োগকারীরা বুঝতে পারছেন না। আমি মূলত এই পতনের পিছনে এবং বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের সঙ্গে তেমন কোনো সমন্বয় বা এর ইফেক্ট আছে কি না, এইটা একটা প্রশ্ন আছে। তবে ইনস্টিটিউশনগুলি যদি এই সময় এরা কিন্তু অনেকটা ফোর্স সেল করতেছে, এটা কিন্তু দিস ইজ নট পাবলিক সেল। মানে যারা ছোট ছোট বিনিয়োগকারী তারা কিন্তু বিক্রি করার মতো তাদের শেয়ার নেই, তাদের হাতে কিন্তু এখন খুব একটা শেয়ার নেই। এবং যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বিক্রি করে যে মার্কেটে এরকম প্যানিক সৃষ্টি করবে সে অবস্থানও নাই। এগুলি মেইনলি ইনস্টিটিউটগুলি অনেকটা, আমি বলবো, তাদের অদূরদর্শিতার কারণে এই বিষয়গুলিকে ঘটাচ্ছে, এবং এর পিছনে বাংলাদেশ ব্যাংকের এই ইস্যুটাকে ফোকাল পয়েন্ট হিসেবে দেখানোর একটা চেষ্টা হচ্ছে। আমি বলবো বাংলাদেশ ব্যাংকের যেটুকু বলছে সেটা পজিটিভ আছে। ডেফিনেশনটা হয়তো তারা চেঞ্জ করে এমনভাবে করবে যাতে আর ওই 7টা বা 10টা যে প্রতিষ্ঠান এখনও রয়ে গেছে, যাদের কম বেশি একটু এক্সপোজার বেশি আছে, ওইটা অ্যাডজাস্টমেন্টের যে বিষয়টা, সেটা কিন্তু অটো অ্যাডজাস্টেড হয়ে যাবে এবং মার্কেটে এটার জন্য কোনো সেল প্রেশার আসবে না। তো এতটুকু অ্যাসুরেন্স পাওয়ার পরে মার্কেটটা তো আরও টেক অফ করার কথা ছিল, তো সেটা না করে রিভার্স সিচুয়েশনে যাওয়ার পিছনে কারণ আমি বলবো মূলত কয়েকটা ইনস্টিটিউশন, তার মধ্যে আমি বলবো আইসিবির ভূমিকাটা মুখ্য। এবং এখন যদি ইনভেস্টররা ডিভিডেন্ড বেসড শেয়ার লং টার্মের যদি না থাকে, তাহলে দে উইল লুজ দেয়ার অলমোস্ট এভরিথিং। যারা হারাইছে আমাদের মতো, আমরা আমাদের ছোটোখাটো ইনভেস্টমেন্ট এখনও যাদের আছে, উই হ্যাভ টু থিঙ্ক অফ ডিভিডেন্ড বেসড, কারণ ব্যাংকের রিটার্ন তো কম। এখন আমি যদি একটা কর্পোরেট কালচার যেখানে আছে ওরকম একটা কোম্পানিতে মানে ইনভেস্ট করে যদি আমি 10% পাই ইয়ারলি আমার ডিভিডেন্ড, তাহলে আমি মনে করি যে স্টিল বেটার দ্যান ইনভেস্টমেন্ট উইথ দি ব্যাংকস। এফডিআর বা টার্ম ডিপোজিট রাখার চেয়ে স্টক মার্কেট ইজ বেটার। তো আমি তো ভালো প্রাইজে এখন শেয়ার পাচ্ছি। আমি মনে করি আপনি পাচ্ছেন নতুন করে আপনি ইনভেস্টমেন্টে গেলে, কিন্তু যারা পুঁজিবাজারে আছে, যারা শেয়ারগুলো ধরে আছে, আপনি দেখেন অলমোস্ট 100% গ্রোথ ইপিএসে বা ভালো ডিভিডেন্ড দিয়েছে গত বছরের চেয়ে। ডিভিডেন্ড ঘোষণার পরে প্রথম দিনই কমে যাচ্ছে, তো কমে যাচ্ছে। আপনি ইউ রিটেইন দি শেয়ার, আপনি ধরে রাখেন। আপনি কেন ওইটা প্যানিক সেল করবেন? কিন্তু আপনি তো বললেন বিনিয়োগকারীরা সেল করছে না, করছে ইনস্টিটিউশনগুলো। এখন আপনি দেখেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যাদেরকে বলা হয়, বেশিরভাগ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আমরা এই প্রশ্নটা এখন নতুন করে উঠে এসেছে যে এইখানে যারা দায়িত্বে আছেন তাদের কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠেছে, যে এই পুঁজিবাজারে যারা মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউসগুলোর দায়িত্বে যারা থাকে তাদের কিন্তু কোনো নীতিমালা নাই যে কে এটার সিইও হতে পারবে। এক্সেলেন্সি বলতে একটা কথা থাকে, মার্চেন্ট ব্যাংকের সিইও বলেন, ব্যাংকের এমডি বলেন, অথবা আদার ফিনান্সিয়াল সেক্টরের যে এমডি বা ইন্স্যুরেন্স সেক্টরের এমডিরা, তারা কিন্তু ওয়েল ট্রেন্ড না। তারা এই পুঁজিবাজার সম্পর্কে তেমন একটা জানেন না, এক্সেপ্ট সাম মার্চেন্ট ব্যাংক সিইওস। ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটাই হচ্ছে। তো তাদের একটা ভিন্ন সেল বা রিসার্চ সেল থাকা উচিত ছিল প্রত্যেকটা সেক্টরে, তো সেটা কিন্তু ডেভেলপড হয় নাই। ফলে হয়েছে কি, যে যখন বলে পিসমিল বেসিস অ্যাডহক ভিত্তিতে ট্রেড করে, যে শেয়ারটা 5 টাকায় কিনছে 4 টাকা হইলেই মনে করতেছে লস হয়েছে, অত তাড়াতাড়ি বের হয়ে যাও ওখান থেকে। হ্যাঁ, দে ডু নট ওয়ান্ট টু ইনকার ফার্দার লস। তো হয়েছে এভরিবডি ওয়ান্টস ক্যাশ, ইমিডিয়েট ক্যাশ। তো এইটা আসতেছে না। এইটা
এইভাবে তো হয় না মার্কেট। তো যারা প্রুডেন্ট ইনভেস্টর তারা চুপ করে বসে আছে, যা পারে আস্তে আস্তে ইনভেস্ট করে। স্যার আপনি কি এটার সাথে একমত কি না? যদি আপনার ভিন্ন মত থাকে তারপরে এইটা দেখার দায়িত্ব কার? মানে এখন যে অবস্থা তৈরি হয়েছে সেটা তো আসলেই ভয়ানক। ভয়ানক বলাই ঠিক হবে, তার কারণ আমরা একটা স্লিপারি স্লোপের মধ্যে আছি। দাম কমছে এইটা বেশ কয়েকদিন যাবত, আর এইটা যেই ইস্যুটাকে ঘিরে হয়েছে, আমি কখনো এই ইস্যুটাকে বড় দেখিনি, কিন্তু পাবলিক পারসেপশন ওরকম আছে। যেমন সবাই ভাবতে ছিল, এবং পলিসি মেকার্স যারা ছিল, যারা উচ্চ পদে আছেন, তারাও কিন্তু কথা দিয়েছিলেন যে ব্যাংকগুলোর অ্যাডজাস্টমেন্ট করার যেই ডেডলাইনটা আছে এটা 2 বছর বাড়িয়ে দেবে। তো যারা বিনিয়োগকারী ছিল তারা কিন্তু এরকম একটা আশা করেছিল যে এটা হবে, কিন্তু ওইটা না হয়ে অন্য একটা হয়েছে। যদিও বাংলাদেশ ব্যাংক ক্লারিফিকেশন দিয়েছে যে ব্যাংকগুলোকে তাদের এক্সিস্টিং শেয়ার বিক্রি করতে হবে না অ্যাডজাস্টমেন্ট করার জন্য, তারা টেকনিক্যাল কিছু চেঞ্জ এনে ওই বিক্রি যাতে না করতে হয় সেই ব্যবস্থাটা করবেন। তো বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে হয়তো যুক্তি আছে এইভাবে যে যেহেতু এখানে আমি যদি একটু যোগ করি, বাংলাদেশ ব্যাংক থেকে যৌক্তিকতার যেটা আপনি বললেন হয় যুক্তি আছে। গত 7 বছর ধরে বাংলাদেশ ব্যাংকের আচরণ ক্যাপিটাল মার্কেট সম্পর্কে কি এটা সবাই জানে, এবং বিনিয়োগকারীরা ধারণা করছে বা বিনিয়োগকারীরা সবসময় বলে থাকেন যে কেন্দ্রীয় ব্যাংকের কারণেই, এক্স গভর্নর এবং একজন ডেপুটি গভর্নরের কারণেই পুঁজিবাজারে আজকে এই অবস্থা। সেখানে হঠাৎ করে যে বাংলাদেশ ব্যাংক যে সার্কুলারটা না দিয়ে যে ধরনের পদক্ষেপ তারা নিল, এবং সেখানে বলা হচ্ছে যে আমরা যেটা শুনেছি যে সরকার উচ্চ পর্যায়ের ওই বলার পরেই এই কাজটি করেছে। তো তাৎক্ষণিকভাবে যে ধরনের কাজ না করে একটা যেটি করবে সেটি করা উচিত ছিল কিনা? কারণ এই ধরনের কাজে বিনিয়োগকারীরা আরও আস্থাহীনতা তাদের মধ্যে তৈরি হয়েছে যে আসলেই কেন্দ্রীয় ব্যাংক কি কিছু করবে নাকি এটি একটি লোক দেখানো কাজ। কারণ কেন্দ্রীয় ব্যাংকের সাথে যারা যোগাযোগ করছেন তারা কিন্তু সবশেষ আমাদের এই প্রোগ্রামেও গত বৃহস্পতিবারে এসে বলেছেন যে কেন্দ্রীয় ব্যাংক বলেছে যে কোনো ব্যাংকের শেয়ার বিক্রি করতে হবে না। ব্যাংক যদি বা তার সাবসিডিয়ারি কোম্পানি যদি শেয়ার বিক্রি করে তাহলে ওই ব্যাংককে পানিশমেন্ট দেওয়া হবে। কিন্তু আমরা এটাও জানি যে অনেক ব্যাংকের এমডিদের সাথে আমাদের কথা হয়েছে বা সবাই জানেন যে ওই ব্যাংকের সরাসরি এমডিকে একজন কর্মকর্তা যার নাম সবাই জানে কেন্দ্রীয় ব্যাংকের, তিনি সরাসরি ফোন করে শেয়ার বিক্রি করতে বলেন। তাহলে এই যে দুই ধরনের কথা কেন্দ্রীয় ব্যাংকের দ্বিমুখিতা, এটা তো বিনিয়োগকারীরা সবাই জেনে গেছেন এবং জানেন, যে কারণে এই যে আস্থাহীনতা আরও তৈরি হচ্ছে, আস্থা রাখতে পারছে না তো কেন্দ্রীয় ব্যাংকের উপরে। আচ্ছা জি, এখন আমি যেটা বলবো আর কি, যে আমি ওনার সাথে একমত যে সাধারণ বিনিয়োগকারীদের বিক্রি করার মতন শেয়ার তত আছে কিনা আই ডাউট। যাদের আছে সেগুলো নেগেটিভ ইকুইটিতে আটকে আছে, অ্যাডজাস্ট করতে পারবে না। তো সুতরাং কারা প্লেয়ার হলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। তো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের লিকুইডিটির একটা প্রবলেম ছিলই। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর মধ্যে ওনার যেই পয়েন্টটাকে আমি এখন ধরবো সেটা হলো কিছু কিছু বিনিয়োগকারী যারা আছেন তারা কিন্তু অসময়টাকে তাদের জন্য সুসময়ে পরিণত করেন। অসময়টা এরকম যে এখন দাম কমছে, আমি যদি আরেকটু পুশ করে দাম আরও কমাতে পারি তাইলে ওই সময় কিনলে আমার প্রফিটটা বেশি হবে। তো এটা কিন্তু বেসিক্যালি সিনিক্যাল একটা অ্যাপ্রোচ। কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর এরকম ধরনের অ্যাপ্রোচ থাকা উচিত না। কিন্তু বাংলাদেশ অন্য কোনো ক্যাপিটাল মার্কেটের মতো এটা বিহেভ করে না, এটা বিহেভ করে ইটস ওন ওয়ে। এবং এখানকার যারা ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার্স আছেন, আমার কাছে যেটা মনে হয় অনেকের হয় ধারণাগত প্রবলেম আছে অথবা তাদের অসৎ উদ্দেশ্য আছে। অসৎ উদ্দেশ্য হলো অন্যকে ঠকিয়ে টাকা তৈরি করার ব্যবস্থা করা। তখন যেখানে দেখা যাচ্ছে অনেকগুলো শেয়ার আন্ডারভ্যালুড হয়ে গেছে, ওদের কাজ তো এই আন্ডারভ্যালুড শেয়ার কেনা, বিক্রি করে না। কিন্তু ওদের ধারণা হলো যে এটাকে যদি আরও কমিয়ে দেওয়া যায় তাহলে সুবিধা হয়। এবং তারা কীটাকে ক্যাপিটালাইজ করতেছে ওই ইস্যুটাকে, যে লোক জুলাইয়ের মধ্যে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমাদেরকে এতদিন আশ্বাস দিয়েছে যে বাংলাদেশ ব্যাংক এটা করবেন। সরকারের উচ্চ পদস্থ যারা নাকি রেগুলেটরস আছেন তাদের মধ্য থেকে এই ইস্যুটা অলমোস্ট সেটেলড হয়ে গেছে গত 2-3 মাস আগে, খালি সার্কুলারের অপেক্ষা আছে। শেষ মুহূর্তে এসে বাংলাদেশ ব্যাংক এখন অন্য কথা বলছে। সুতরাং ওদের হীন কোনো একটা উদ্দেশ্য আছে। তো সেই কারণে বিনিয়োগকারীরা রিঅ্যাক্ট করছে। আর বিনিয়োগকারীদের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এইটার একটা সুযোগ নিচ্ছেন, বাজারের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট করে দাম কমাচ্ছেন, দাম কমিয়ে হয়তো আরও বেশি কিনবেন। এটা যদি হয়ে থাকে আমি বলবো দ্যাট ইজ
ভেরি মাচ আনফরচুনেট ফর বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট। তখন স্যার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এটা হওয়া উচিত। দুজনের কাছে এই প্রশ্নটা করব যে এইটা যদি হয়ে থাকে, আপনি যে কথাটি বুঝতে পারছেন, আপনি এক জায়গায় স্টুডেন্ট পড়াচ্ছেন, আপনি অর্থনীতি বিশ্লেষণ করছেন, কিন্তু ক্যাপিটাল মার্কেট নিয়ে কিন্তু আপনি সারাদিন থাকছেন না, তারপরও আপনি এই জিনিসটা বুঝতে পারছেন। ভাইয়ের অনেক বিজনেস আছে, তার মধ্যে একটা ক্যাপিটাল মার্কেট একটি অংশ, তো তারপরও তিনি বুঝতে পারছেন। তাহলে নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা কেন এই বিষয়টি বুঝতে পারছেন না, কিংবা যে এই রেগুলেটর যারা প্রাথমিক রেগুলেটর বা বিএসইসি যারা আছেন তাদের কাছে তো সব তথ্য আছে, সে তো চাইলেই বুঝতে পারে যে আজকে কে সেল দিচ্ছে, এটা তো তারপরে তাহলে কোনো পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না কেন? তুমি যে কথাগুলি বলছো আসলে বাস্তবতা একরকম এবং প্রশাসনিক চেয়ারে বসলে হয়তো অন্যরকম হতে বাধ্য হয়। তাদের হয়তো বিভিন্ন প্যারামিটার্সকে কনসিডারেশনে নিয়ে কাজ করতে হচ্ছে। এখানে আমি একটা বলবো যে শিফটিং ফ্রম দি কমিটমেন্ট, এটা একটা মেজর ইস্যু ছিল, যেখানে স্বয়ং অর্থমন্ত্রী বলছে 2 বছর, আগামী অন্তত 2 বছরের জন্য অথবা 2020 সাল পর্যন্ত এক্সপোজার ব্যাংকের যেভাবে আছে এটাকে রিটেইন করে রাখবে এবং 2020 সালের মধ্যে অ্যাডজাস্ট করবে। এটা ইট ওয়াজ এ ইনিশিয়াল কমিটমেন্ট বাই দি ফিনান্স মিনিস্টার অফ দি কান্ট্রি। সেটা যখন শিফট হয়ে যায় তখন আস্থা হারানোটা অত্যন্ত স্বাভাবিক। এই জায়গায় ফিরবো, একটি ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মিজান, আমি বনানী থেকে। আমার প্রশ্নটা হলো গিয়ে 2 জন মন্ত্রী ঘোষণা দিল যে 2 বছর করে বাড়ানো হবে জি ব্যাংকের এইটা, কিন্তু তারপরেও বাংলাদেশ ব্যাংক এটাকে আবার উল্টা দিকে নিয়ে গিয়ে করলো। এটা কোনো যুক্তি মনে হচ্ছে আপনাদের কাছে? এটা কি ওনারা কি বাড়াবে? কিচ্ছু করবে না, শুধু আমাদেরকে এক্স্যাক্টলি এই বিষয়টাই কিন্তু আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছিলাম। তো আপনি হয়তো আমি যে প্রথমে যেটা বলছিলাম আমার উত্তরটা কিন্তু ওখানে নিহিত আছে। তো অতএব ওই কনফিডেন্সটা ওখানেই কিন্তু পাবলিক হারিয়ে ফেলেছে এবং ইনস্টিটিউটগুলিও মনে করতেছে দেশের সর্বোচ্চ যে নীতি নির্ধারণী মহল, ওনারা যখন কমিটমেন্ট থেকে শিফট করে আসেন অথবা তাদের কনসিস্টেন্সি থাকে না, তখন আমাদের এই ইনভেস্টমেন্টটা কতটুকু নিরাপদ এটা নিয়ে সংশয় প্রকাশ করেন। তো স্বাভাবিকভাবেই প্যানিক সেল হচ্ছে। সেই প্যানিক কিছু কিছু আছে ক্ষুদ্র বিনিয়োগকারী না, এরা মোটামুটি বৃহৎ বিনিয়োগকারী কিন্তু ইন্ডিভিজুয়াল। আবার কিছু কিছু আছে ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী, তারা ওই যে মুসা ভাই যে কথাগুলি বললেন অত্যন্ত বাস্তব, যে এটাকে মানে একটা ক্রিপল লোককে আরও ফার্দার ক্রিপল করে তাকে জাস্ট স্লেভারি করানো, মার্কেটটাকে এমনভাবে সৃষ্টি করতেছে যে আসুক, যত আসুক নিচে ততই তো সুবিধা। হ্যাঁ, দে হ্যাভ লট অফ আদার ইনস্টিটিউশনস, ওই সব ইনস্টিটিউটগুলি আস্তে আস্তে মপ আপ করতেছে। হ্যাঁ, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি ঢাকা থেকে জাহাঙ্গীর কবির বলছিলাম। জি বলুন। আপনাদের কাছে একটা প্রশ্ন। প্রথমত, এই যে নতুন নতুন আইপিও শেয়ার মার্কেটটাকে যদি এস্টাবলিশ করতে হয়, তাহলে নিশ্চয়ই সর্বপ্রথম নতুন আইপিও আসা টোটালি বন্ধ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট একটা বিষয়। সেকেন্ড যে বিষয় আমি আপনাদের মাধ্যমে বলতে, জি ধন্যবাদ দর্শক আপনার মতামতের জন্য। জি স্যার, এই বিনিয়োগকারীরা কিন্তু আরেকটি কথা, পুঁজিবাজার বিশেষ করে মতিঝিলে গেলে, মানে এটা তো গুজব নির্ভর মার্কেট, এখানে এই যে কথাগুলো আবার গুজব আকারে আসে সেগুলোই দেখা যায় যে ঘটে। মতিঝিলে একটি কথা প্রচলিত, সেটি হচ্ছে যে পুঁজিবাজার যতই খারাপ হবে বিএসইসির জন্য ততই ভালো, কেননা যত খারাপ হবে তারপরে 1 দিন বা 2 দিন বা কোনো একটি সপ্তাহ বাজার ভালো থাকবে এবং ওই সপ্তাহে বিএসইসি 1টি বা 2টি আইপিও অনুমোদন দিতে পারবে। তো বিএসইসি মার্কেট খারাপ হলে বিএসইসি খুশি হয়, এটা প্রচলিত এবং মতিঝিলে অনেক ইনস্টিটিউশনে এগুলি আলোচনা হয় এবং সেইটাই ঘটে গত 3-4 বছর ধরে দেখা যাচ্ছে। তাহলে রক্ষক যারা, তারা বিনিয়োগকারীদের দেখভাল করবেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করবেন। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা কি বাংলাদেশ পুঁজিবাজারে হচ্ছে কিনা সেটা আপনি দেখেন, যখন অর্থমন্ত্রী বারবার বলার পরও সেটি বাস্তবায়ন করে না। এবং আমরা দেখেছি যে গভর্নর চেঞ্জ হওয়ার পরে বলা হয়েছে যে এই যে নতুন কেন্দ্রীয় ব্যাংকের যে এখন যারা দায়িত্বে আছেন তারা হয়তো অর্থমন্ত্রীর কথা শুনবেন। এখন অর্থমন্ত্রীর কথা সবই শোনেন, বাংলাদেশে এমন কোনো কথা দেখা যায়নি যেটি অর্থমন্ত্রী বলেছেন সেটি হয়নি, শুধু ক্যাপিটাল মার্কেটের এই বিষয়টি ছাড়া। একটা বোধহয় হইতে পারে বাংলাদেশ ব্যাংকের একটা সাইকোলজিক্যাল
ইস্যু আছে যে আমরা ইন্ডিপেন্ডেন্ট, উই আর ইন্ডিপেন্ডেন্ট অফ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। তো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স যেগুলো বলে সেগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি বোধ হয় আমাদের ইন্ডিপেন্ডেন্সটা শো করা হয়, বাট দ্যাট ইজ এ সাইড। আমি যেই জায়গাটায় এখন হিট করতে চাইব যে উনি যেটা বললেন যে নীতি নির্ধারণ যারা করবেন রেগুলেটরের হাইয়েস্ট অফিস থেকে যখন একটা কমিটমেন্ট করা হয়, কমিটমেন্টটাকে ভাঙা ঠিক হবে না। আর যিনি কমিট করবেন ইনি যদি ওই সাফিসিয়েন্ট ইনফ্লুয়েন্স না থাকে তাহলে কমিটমেন্ট করাটা ঠিক হয় না। সুতরাং এখন ফাইন্যান্স মিনিস্টার এবং ওই দিনকার মিটিংয়ের মধ্যে ইকোনমিক অ্যাডভাইজার কিন্তু ওই দিনকার মিটিংয়ে পুঁজিবাজারের যে মশিউর রহমান সাহেব বলতেছিলেন যে এটা গভর্নমেন্টের একদম উচ্চস্তর থেকে ডিসিশন হয়েছে, অ্যাডজাস্টমেন্টটা 2 বছর পিছিয়ে দেওয়া হবে, এটা থেকে সরার কোনো সুযোগ নাই। কিন্তু তার একদিন পরেই আমরা দেখলাম যে ইনডিরেক্টলি কি বলা হলো যে তুমি যেটা বলছো ইট ইজ নট রাইট, আমরা যেটা বলছি সেটাই রাইট। এটা আমি এখানে একটু যোগ করি যে ওই দিন পূর্বানীতে অ্যাডভাইজার উনি বলেছিলেন যে তার কাছে এটা লিখিত আকারে দেয়া, পরের দিন মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন থেকে এটি তার কাছে বিকেল 3টায় পৌঁছানো হয় এবং তিনি ওই দিন কোনো কিছু করতে পারেননি। সম্ভবত বুধবারে উনি এইটি সরকারের সর্বোচ্চ মহলে আলোচনা করেছেন আমরা যতটুকু জানতে পেরেছি। তারপরে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এই ডিসিশনটা জানিয়েছে। তো সরকারের সর্বোচ্চ মহল যখন এই ডিসিশনটা নেন তারপরে কেন এটির এই অবস্থা? আরেকটি বিষয় যে বললেন এই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বিষয়টি, যে যখন অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রী একসাথে এই কাজটি করেছিলেন বা এই শেয়ার বাজারে যারা গিয়েছিলেন ওইখানে কিন্তু গভর্নরও ছিলেন এবং গভর্নর বলেছেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে আপনারা একটা লিখিত আকারে আমাদের কাছে আবেদন করেন, আমরা এটি দেখছি। তো অর্থমন্ত্রীর সামনে বাণিজ্যমন্ত্রীর সামনে যখন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন যে আমি এটি দেখছি, তারপরে উনি এই ধরনের ডিসিশন এইটাই আমি এক্ষেত্রে বলবো যে মেইন কারণ হলো যেটা মুসা ভাই বললেন যে একজন ব্যাংকার সম্ভবত আছেন আমাদের সাথে, এক্স ব্যাংকার। জি, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি, আমি মোহাম্মদ জাহাঙ্গীর বলছি গুলশান থেকে। জি ভাই বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা প্রতিদিন টকশো আলোচনা করেন, আমরা অনেক আশায় থাকি, কিন্তু আসলে আমাদের যে বাস্তব যে ধারণা সরকার এবং বাংলাদেশ ব্যাংক আসলে তারা আপনার এই মার্কেটকে আপনার স্টেবল করার জন্য কোনো তাদের আন্তরিকতা আছে বলে উই ডোন্ট বিলিভ ইট। জি, ধন্যবাদ দর্শক, আমাদেরও একই প্রশ্ন। এখন ওই কারণে অনেক সময় ডিস্ট্রাক্টেড হয়ে যায়। আসলে মূল যে আপনি যে প্রশ্নটা করছিলেন যে আসলে আন্তরিকতার যে বিষয়টা দর্শক বললেন, এটা তো ইমপ্লাইড যে এটা আসলে নাই। আমরা বাস্তব কথা বলতে গেলে যে বাংলাদেশ ব্যাংক হলো এন্টি মার্কেট সেন্টিমেন্ট নিয়ে তারা আছেন এবং এর কারণটা কি এটা আমাদের বোধগম্য না। কিন্তু আমাদেরকে যেটা করা উচিত যে ওনাদেরকে বোঝানো যে মার্কেট, ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট ন্যাশনাল ইকোনমিতে কি ইম্প্যাক্ট পড়ে, এর ওয়ার্কিং পেপার এবং আদার্স, এগুলি যে ইউ হ্যাভ টু স্টার্ট ইট ফ্রম দি ইনিশিয়াল ফেজ, যে এটার ভূমিকা কি। বাংলাদেশ ব্যাংক হয়তো সব কিছু বুঝবে না। গভর্নর সাহেব উনি বর্তমান গভর্নর, উনি হি ওয়াজ এ ব্যুরোক্র্যাট। তো উনি এখানে এসছেন, ওনাকে বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য আমাদের প্রপার টুলস দিয়ে ওনাকে বোঝাতে হবে এবং একটা পর্যায়ে ডেফিনেটলি উইল বি এবল টু মেক দেম আন্ডারস্ট্যান্ড যে আমাদের সিচুয়েশনটা। এখানে প্রশ্ন হচ্ছে যে বোঝানোর ব্যাপারটা বললেন, এখন আমরা তো জানি দুইটি স্টক এক্সচেঞ্জ থাকলেও ওই ঢাকা স্টক এক্সচেঞ্জ নির্ভরই এই দেশের পুঁজিবাজারে এবং চিটাগং স্টক এক্সচেঞ্জের আসলে ওই রকম ভূমিকাও নেই। তো এইখানে ঢাকা স্টক এক্সচেঞ্জে যারা সাবেক নেতৃত্বে ছিলেন যারা, তাদের মধ্যে দুটি ভাগ এবং দুটি ভাগের একটি ভাগ যারা তারা মনে করছেন যে এই এক্সপোজারের বিষয়টা এটা নিয়ে কথা বলার কিছু নেই এবং এটি হওয়া উচিত না, একটি অংশ মনে করছেন, আরেকটি অংশ চেষ্টা করছেন এটি যাতে টাইমটা এক্সটেনশন হয় এবং যে অংশটি মনে করছেন যে এটি টাইমটা এক্সটেনশন করা উচিত না তারা আবার কিন্তু ব্রোকার্স অ্যাসোসিয়েশন যেটি আছে সেটির দায়িত্বে আছে। আমি এটার কথা আমি আপনাকে বলি, দেখেন ব্রোকার্স অ্যাসোসিয়েশন কিন্তু মেইন স্ট্রিম লাইন থেকে দূরের কেউ না। জি, সবাই একত্রে এক জায়গায়। এখানে ক্যাপিটাল মার্কেটে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলির এক্সপোজার নিয়ে প্রথম প্রশ্নটা, একটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এর পরিচালনা পর্ষদ আছে, এর এমডি আছে, দিস ইজ বিং রেগুলেটেড বাই বাংলাদেশ ব্যাংক, প্রাইমারি রেগুলেটর। তাদের গাইডলাইন্সের ভিতরেই ব্যাংকগুলি এক্সপোজ করে আসতো 10% হোক, আগে ছিল 10% অফ দি লায়াবিলিটিস আপনার টোটাল
যে আপনার লায়াবিলিটি থাকবে তার 10% ছিল, বিনিয়োগ করতে পারতো। তো একটা ব্যাংক যখন তার 30,000 কোটি টাকার লায়াবিলিটিস থাকে, 3,000 কোটি টাকা সে ইমপ্লয়েড ইনভেস্টমেন্ট করতে পারতো, এবং তার তখন ডেফিনেশনটা কিন্তু বর্তমানে যে অবস্থায় আছে সেটা ছিল না। আপনি দেখেন সেই 3,000 কোটি টাকা থেকে তাকে আসতে হচ্ছে 150 কোটি টাকায় অথবা 200 কোটি টাকায়। ডিফারেন্সটা আপনি বুঝতে পারতেছেন। মানে 20% বা 25% যে বিনিয়োগ করতে পারবে সেখানেও প্রশ্ন আছে, এমন ভাবে করা হয়েছে যাতে আসলে তেমন বিনিয়োগের সুযোগই নেই। ভাই আমি যেটা বলতেছিলাম যে এক্সপোজার যেটা লায়াবিলিটিজের 10%, ওটা যদি হতো তাহলে মার্কেট কিন্তু স্বাভাবিক কারণেই গতি ফিরে পেত, এবং তখন শুধু বাংলাদেশ ব্যাংক তার আর্থিক প্রতিষ্ঠানগুলি বা ব্যাংকের সিইওদের প্রতি নজরদারি রাখলেই যথেষ্ট ছিল। আর এক্সপোজার যাতে 10% উপরে না যেত, সেই এক্সপোজারের লিমিট এভাবে কার্ভ করে দেয়া, মানে এখন কিন্তু 1% লায়াবিলিটিজে চলে আসছে, হ্যাঁ 1% লায়াবিলিটিজে চলে আসছে। অতএব এই বিষয়টা এই আসল জায়গায় কিন্তু কেউ আমরা হাত দিচ্ছি না। আমরা যাচ্ছি 2020 সাল পর্যন্ত এটা থাকুক, 2020 সাল পর্যন্ত অ্যাডজাস্টমেন্টের সুযোগ থাকুক। এটা তো সামনে আমার একটা খারাপ দিন আসবে, এই হতাশা নিয়ে আমি আরও 3-4 বছর কাটানোর কোনো মানে দেখি না। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। যদি এক্সপোজার কমাইতে হয় আজকেই ক্রাশ করে দেন মার্কেট, লেট আস স্টার্ট অ্যাফ্রেশ ফ্রম টুমরো। আপনি কেন এই জিনিসটাকে 2020 সাল 2018 সাল এইরকম করে লিঙ্গারিং করে ইয়ে করবেন? তার মানে পাবলিকের মনে একটা প্যানিক থাকতেছে 2020 সালে তো সেল হবে, 2018 সালে সেল হবে, অতএব এখন না, ইনভেস্টমেন্টে আমরা তখন যাব। সো ইউ আর ড্রাইভিং অ্যাওয়ে অল দি পিপল হু আর কামিং ফর ইনভেস্টমেন্ট। আপনি বাস্তবতাটা চিন্তা করেন। আপনি ইউ গিভ এ লং টার্ম স্ট্র্যাটেজিক পলিসি ফর দি ডেভেলপমেন্ট অফ ক্যাপিটাল মার্কেট। আপনি সেটা না করে আপনি 2018 সাল নাগাদ এটা এক্সপোজার এ পর্যন্ত সীমাবদ্ধ রাখা যাবে, কিন্তু তারপরে বিক্রি করতে হবে। দীর্ঘমেয়াদী আইন কানুনের কথা বলছেন, এখানে তো যারা দায়িত্বে আছেন তারা তো মনে করছেন যে এই আইন কানুন করা হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন, একটি বেসরকারি একটি টেলিভিশন উনি বলেছেন এই বাজার ঠিক আছে, লো লেভেলে ঠিক আছে, আমি আইন কানুন করে দিয়েছি, এটি চলবে। ওনার দৃষ্টিভঙ্গিতে ঠিক আছে, বিএসসি মনে করছে ঠিক আছে। হ্যাঁ, ওনাদের যেহেতু ওনারা দে আর ওয়ার্কিং ফর দি পিপল, ওনাদের ভাষা তো এরকমই হবে। হ্যাঁ, আমরা তো ইন্ডিভিজুয়াল, আমরা মনে করি যে ইট ওয়াজ নট প্রপারলি অ্যাড্রেস টু দি মার্কেট। দেখেন, বারবার একই কথা বলা হচ্ছে, আপনি কখনো ভয় সামনে রেখে আপনি কিন্তু এগোতে পারবেন না। আপনাকে যদি বলা হয় যে আপনি এই প্রতিষ্ঠানের কর্মচারী, আগামী 2 বছর পরে আপনি চলে যাবেন, আপনার ওয়ার্কিং এফিসিয়েন্সিটা কতটুকু থাকবে বা আপনার মোটিভেশনটা কেমন হবে? তো আমি যদি জানি যে 2020 সাল বা 2018 সালে এই ব্যাংকগুলি এক্সপোজারটা কমাই যাবে, তাহলে আমি হোয়াই শুড আই ইনভেস্ট নাও? আই উইল ওয়েট ফর 2020। হ্যাঁ, এবং ভেরি ইন্টারেস্টিং একটা অবজারভেশন আছে, সেটা হলো এমন আর কি যে আপনি শুয়ে আছেন, আপনার উপরে একটা ছুরি ভালো করে টাইট হচ্ছে, খুব ভালো করে টাইট করে বাঁধলে দিছে, তা আপনার ঘুম হবে না। কারণটা হলো ওই ভালোটাও যদি কোনো সময় ছিঁড়ে যায় আপনি মারা যাবেন। তো এই জিনিসগুলোই যে যারা আমরা প্রপেগেট করতেছি যে অ্যাডজাস্টমেন্টটা আরও বাড়িয়ে দেওয়া হোক, অ্যাডজাস্টমেন্টটা বাড়িয়ে দেওয়া হোক, এইটার বেদনাটা আরও বাড়িয়ে দেওয়া, তার কারণ আমাদের মাথার মধ্যে ওই কিন্তু খরকটা আছে। সুতরাং আমি এর সাথে একমত, যদি না করতে চান অ্যাডজাস্টমেন্টটা করতেই হবে, এটাকে আর বাড়ানোর দরকার নাই। ওয়ান্স ফর অল অ্যালাউ ইট, জুলাই যাক, তারপরে দেখা যাক বাজার যেই জায়গায় আছে আমরা নতুন করে শুরু করব। উনি যেই জায়গাটায় আসছেন সেই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। এই অ্যাডজাস্টমেন্টটা বড় জিনিস না, তার কারণ বাংলাদেশ ব্যাংক বলেছে কিন্তু মাত্র 7-8টা ব্যাংকের ওভার এক্সপোজার আছে এবং অনেক ব্যাংকের কিন্তু আন্ডার এক্সপোজার আছে। ওনারা যখন ডেফিনেশন চেঞ্জ করেছেন, আন্ডার এক্সপোজার থাকা মানে কি, দে হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ইনভেস্ট ইন স্টক মার্কেটস, কিন্তু স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করলেই তাদের আবার একটা প্রবলেম হয়। তার কারণটা কি, যে বাজার যদি কমতে থাকে তাদের ব্যালেন্স শিটের মধ্যে একটা, ইনকাম শিটের মধ্যে একটা খারাপ প্রভাব পড়ে। যেহেতু তারা ম্যানেজার্স, তাদের কিছু নলেজ আছে, তারা এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন না, বাজারটা একটা স্থিরতা আসতে হবে, তারপরে হয়তো ইনভেস্টমেন্ট করবেন। যেই জায়গাটায় আমি যাইতে চাচ্ছি সেটা হলো আমাদের দেশে এখন লিকুইডিটির, শেয়ার মার্কেটে লিকুইডিটির বড় প্রবলেম আছে। এই লিকুইডিটিটা দেবে কে? লিকুইডিটিটা দিতে হলে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে দিতে হবে, আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলো হলো কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকগুলোর হাত পা বেঁধে রেখে এই মার্কেটকে ভালোভাবে
আপনি আগাতে দেবেন, এইটা আশা করা কিন্তু দুরাশা। তাহলে এখন যে সার্বিক পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে বিনিয়োগকারীরা যারা আছেন তারা এই বাজারে যা আছেন একদম বিক্রি করলে কিছুই পাবেন না, কারণ বেশিরভাগই মার্জিন ঋণে, তো এটা ছেড়ে দিয়ে চলে যাওয়াটা স্বাভাবিক, অন্য কোনো বিজনেস দিকে সেই জন্য যেটা করবেন, অ্যাডভাইসটা হলো যে আপনি এখন মনে করেন যে আপনার যে ইনভেস্টমেন্ট আছে শেয়ার মার্কেটের মধ্যে ইউ ডিডন্ট ইনভেস্ট, চুপচাপ বসে থাকে। তখন যেখানে ব্যাংকগুলোর অনেকগুলো ব্যাংক কিন্তু ভালো ম্যানেজ হইতেছে, আমি বলবো না সব ব্যাংক খারাপ ম্যানেজ হইতেছে, অ্যাটলিস্ট 5-7টা ব্যাংক তো আমি দেখাইতে পারবো খুব ভালো চলতেছে। তাদের পিই রেশিও যখন 5-এর কাছে এসে যায়, 6-এর কাছে এসে যায়, আই হ্যাভ টু কোশ্চেন দ্য জাজমেন্ট অফ দি ইনভেস্টার্স। ওখানে কিন্তু আমি ইনভেস্টমেন্ট করবো। আই হ্যাভ টু কোশ্চেন দ্য জাজমেন্ট অফ দি ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। তোমরা কি বসে কি করতেছো? না, কিন্তু ব্যাংকে যে করবে, ব্যাংকের যে আপনার 5P যেটা আপনি বলছেন, ব্যাংকের যে এনপিএল এর যে অবস্থা, তাতে না ওইটা তো বললাম কিছু কিছু আছে। এনপিএলটা কিন্তু ওভারঅল অনেক বড়, কিন্তু অনেকগুলো প্রাইভেট ব্যাংকস আছে যাদের এনপিএল ইজ নট বিগ প্রবলেম। এনপিএল প্রবলেম না থাকা অবস্থায় তাদের পি রেশিও কেন 5-6, রাদার এনপিএল প্রবলেম আছে তাদের পি রেশিও আবার 10-এর উপরে আছে। আই ক্যান গিভ ইউ এক্সাম্পলস। তো সুতরাং বুঝে যাচ্ছে কি যে নলেজ বেসড যেই মার্কেটটা, শেয়ার মার্কেট ইজ এ নলেজ বেসড মার্কেট, এখানে নলেজের দৈন্যতা আছে। যাদের থাকা উচিত তারা হয় নলেজ নাই অথবা নলেজ থাকা অবস্থায় ব্যবহার করছেন। আপনি যদি ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানিগুলোর কথা বলেন, আমরা ব্রোকারেজ হাউসগুলোতে মোটামুটি যে ব্যাংকের সাবসিডিয়ারি যেগুলো আছে মোটামুটি এখানে নলেজেবল লোকজনই আছে, কারণ কিন্তু মার্চেন্ট ব্যাংকগুলোর ব্যাপারে কোশ্চেনটা আছে, এবং এই ব্যাংকগুলোর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ছাড়া যেসব প্রতিষ্ঠান আছে, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, তাদের যারা সিইও বা এমডি, তাদের নলেজ কতটুকু, তাদের সক্ষমতা কতটুকু, এটি নিয়ে কিন্তু বড় কোশ্চেন দাঁড়িয়ে। একটা সহজ উত্তরটা আমি আপনাকে দিই, আমরা কি দেখতে চাইতাম, মার্জিন লোন ব্যবহার করলে, মার্জিন লোন দেয় যারা, তাদেরকে যদি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক লোন দেয়, ওটাকে যদি আপনি এক্সপোজারের মধ্যে রাখেন তাহলে বেশি দূর আগাতে পারবেন না। মার্জিন লোনগুলো কিন্তু রিস্ক, আমি ওই দিনকার মিটিংয়ের মধ্যে বলেছি, ডিফল্ট রিস্ক ফ্রি লোন, যদি আপনি ফোর্স সেলটা করতে দেন। আমাদের সমস্যাটা হয়েছিল ফোর্স সেলটা করতে দেওয়া হয়নি। এখন তো হচ্ছে, মানে এখন হচ্ছে 2011-তে করতে দেওয়া হয়নি, তারপরে কিন্তু সবাই করতেছে। যদি ওইটা করা হয়, মার্জিন লোনগুলো পুরোপুরি সেফ। তো ডিফল্ট রিস্ক ফ্রি জায়গায় যদি আপনি লোন দেন এবং ট্যাগ করে দেন যে আমি কমার্শিয়াল ব্যাংক তোমাকে লোন দিচ্ছি, তুমি তোমার মার্জিন লোন যাদেরকে দিচ্ছ তাদেরকে লোনটা দেওয়ার জন্য, সুতরাং ওইটা এক্সপোজারের ভিতরে থাকবে না। এখন কমার্শিয়াল ব্যাংকের কাছে অনেক অলস টাকা আছে, যদি ধরেন অলস টাকার একটা অংশ ওরা ওই জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারতো, ভালো একটা রিটার্ন পাইতো, সেই সুযোগটা তো আছে, কিন্তু সেই সুযোগটা বাংলাদেশ ব্যাংক করতে দেবে কি? তাদের ডেফিনিশনটা চেঞ্জ হবে কি? এটা হলো ইগোর ব্যাপার হয়ে দাঁড়াইছে এখন। এনবিআর, মিনিস্ট্রি অফ ফিনান্স, বাংলাদেশ ব্যাংক, বিএসসিসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এই অর্গানগুলি যদি তাদের ইগো নিয়ে যার যে অবস্থানে রিজিড হয়ে না থাকতো, তাহলে কিন্তু একটা ইন্টিগ্রেটেড এফোর্টস নিয়ে অত্যন্ত ভালো একটা পুঁজিবাজার ডেভেলপমেন্ট বা সহায়ক, আমি বলতেছি না মার্কেট তুঙ্গে ওঠার জন্য, আমি বলছি ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের যে ইস্যুটা, সেটা অত্যন্ত সুদৃঢ় অবস্থানে একটা আসতো, সেটা আসতে পারতেছে না, এদের মধ্যে কোনো ইন্টিগ্রেশন নাই। এবং এই ইন্টিগ্রেট করার জন্য যে যাদের ভূমিকা নেওয়া প্রয়োজন ছিল, 2টা স্টক এক্সচেঞ্জ আমাদের দেশে, প্লাস মার্চেন্ট ব্যাংকার্স, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, এবং একটা আছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস প্রমোটার্স অ্যাসোসিয়েশন। তো এদের যে সমন্বিত স্কোপ, শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু বিভিন্ন ডোরে ডোরে গিয়ে মানে ঘুরে হয়রানি হয়ে গেছেন। ওনারা কিন্তু কেউ কখনো তেমন কোনো উচ্চস্বরে কথা বলেন নাই, অথবা গভর্নমেন্ট লেভেলে ওনারা পার্সু তেমন একটা করেন নাই। স্টক এক্সচেঞ্জ থেকে ভূমিকা এখন ডিরেক্টররা নিচ্ছেন না, এর কারণ হলো তারা মনে করে যে এটা তো তাদের কাজ না। হ্যাঁ, স্টক এক্সচেঞ্জের বর্তমান যে বোর্ড অফ ডিরেক্টরস আছেন, ওনাদের আমি ওনাদের দৃশ্যত এমন কোনো ভূমিকা দেখিনি। রাইট। এখন পারা যেত যে স্টক এক্সচেঞ্জের যে ব্রোকার্স অ্যাসোসিয়েশন, এটার একটা ভূমিকা রাখার মতো অবস্থানে যেতে পারত। এটাও এখন যা শুরু হয়েছে মাত্র, ওনাদের আগামীতে ইলেকশন হবে হয়তো, তারপরে কোনো নতুন নেতৃত্ব আসবে, এরপরে মানে মুভমেন্ট শুরু হতে পারে ইফ দেয়ার ইজ এ গুড লিডার।
মার্চেন্ট ব্যাংকে প্রফেশনাল যে একটা আছে, টিম আছে, তারা দে হ্যাভ সিলেক্টেড দেয়ার লিডার। তো আমি মনে করি আস্তে আস্তে যাবে মার্কেটটা ওদিকে। কিন্তু এই যে কমিটমেন্ট শিফটিং বলেন, অথবা আমি যদি একটা আমার প্রতিষ্ঠানের থেকে, আমি বিইং চেয়ারম্যান অফ ইনস্টিটিউশন, আমি যদি একবার একটা কথা দেই, এট দি এন্ড অফ দি মান্থ আমি যদি সেটা মেনটেন না করি, হতাশা তো স্বাভাবিক কারণে আমার স্টাফদের মধ্যে ঢুকবে। তো আমি মনে করি এখানে সকলকে সম্মান দেখানো, মিউচুয়াল রেসপেক্ট ফর অল দি স্টেক হোল্ডার্স। হ্যাঁ, এখানে আমরা ইনভেস্টর হই, ব্রোকার হই, মার্চেন্ট ব্যাংকার্স হই, ব্যাংকার্স হই, আমাদের মতামতগুলিকে যদি একটু মূল্যায়ন করে সরকার, যে সরকারি প্রতিষ্ঠানগুলি এটার সঙ্গে সংশ্লিষ্ট, তাহলে দেখবেন মার্কেট কিন্তু আস্তে আস্তে সিলট্রেট করে করে খুব সুন্দর একটা অবস্থানে চলে আসতে পারে। এবং এখান থেকেই পুঁজি আহরণ করে আপনার বিভিন্ন পাওয়ার সেক্টরকে ডেভেলপ করেন, ইকো রিজোর্ট মানে ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন রকম প্রজেক্ট নেওয়া যায়, আমাদের এনভায়রনমেন্টাল যে ম্যাটারগুলো আছে এগুলিকে অ্যাড্রেস করা যায়, আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এখান থেকে করা যায়, যেটা বিভিন্ন রকম আমাদের সিনিয়ররা বিভিন্ন সময় বলে আসছেন। এটা খুবই সম্ভব। আমি মনে করি শুধু ইগো পরিহার করে সত্যিকারভাবে মার্কেটের স্বার্থে এবং জনস্বার্থে আগায় আসা উচিত। আপনার মনে আছে যে 2011 শুরুর দিকে বর্তমান অর্থ উপদেষ্টা একটি কথা বলেছিলেন যে গায়ের মাপের চেয়ে বড় জামা, এরকম একজন, যেটি যথেষ্ট নেতিবাচক একটি মন্তব্য করেছিলেন পুঁজিবাজার সম্পর্কে। তিনি গত সপ্তাহে আমি যদি ভুল না করি, গত সপ্তাহে আপনি যেখানে প্রেজেন্টেশন দিয়েছিলেন সেখানে কিন্তু খুব পজিটিভ কথা বলেছেন। উনি বলেছেন যে এই এক্সপোজারের বিষয়টি এটি করা উচিত, তারপর উনি বলেছেন যে এখন বর্তমান পরিস্থিতিতে মানুষের যে সঞ্চয় সেটি ব্যাংকে না যে পুঁজিবাজারে যাওয়া উচিত। অনেক ইতিবাচক কথা বলেছেন। 5 বছরের মধ্যে যার এই ধরনের পরিবর্তন, সেটি কি এইখানে পুঁজিবাজারে যারা আছেন তারা তাকে নিয়ে এসেছেন, বুঝিয়েছেন, এই কারণে কি হয়েছে? যদি তাই হয়ে থাকে তাহলে যারা অর্থমন্ত্রী থেকে শুরু করে যারা আছেন, যারা নীতি নির্ধারণী পর্যায়ে, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সহ, তাদেরকে বোঝানোর দায়িত্ব কি পুঁজিবাজারে যারা আছেন সংশ্লিষ্ট তাদের নয়? না, বোঝাতে হবে কেন? আপনি যদি দায়িত্বটা নেন আপনাকে বুঝে শুনেই বোঝাতে হবে। এই কারণে যেখানে অর্থমন্ত্রী যদি এই ধরনের কথা বলেন, উনি হয়তো বুঝেই বলছেন, ওনার দৃষ্টিতে হয়তো এটাই ঠিক যে এই পুঁজিবাজার এখন ঠিক আছে, এটি স্বাভাবিক আছে। আমি যেটা বুঝি আর কি, ওনারা অনেক সময় ফ্রাস্ট্রেশন থেকে অনেক কথা বলেন। প্রয়াত অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব এরকম বলছিল, এক পর্যায়ে গিয়ে বললেন যে আমি শেয়ার মার্কেট সম্পর্কে বুঝি না, বাট এর আগে শেয়ার মার্কেট সম্পর্কে অনেকগুলো কমেন্ট করেছেন। তো সমস্যাটা হলো যখন মানুষ ফ্রাস্ট্রেশন হয়ে যায় যে আমি চাচ্ছি এক জায়গায় যাইলো না, তো যারা নীতি নির্ধারণী আছে তাদের প্রবলেম আছে। যেমন ধরেন বিএসসিসির চেয়ারম্যান বলেন, বা আমাদের অর্থমন্ত্রী বলেন, বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ওনারা হয়তো মনে করতেছেন আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু কিছু হচ্ছে না, আলটিমেটলি দায়ভাগটা আমাকেই নিতে হচ্ছে। তখন ফ্রাস্ট্রেশন থেকে এমন কিছু কমেন্ট করে ফেলেন যেই কমেন্টগুলো আসলে ধরার মধ্যে নয়। একটা জিনিস কিন্তু আমরা ওই দিনকার সেমিনারের মধ্যে প্রেজেন্ট করতে চেষ্টা করছি, এই দেশে যদি ইনভেস্টমেন্ট না হয় গ্রোথ হবে না। আমরা 2021 সনের মধ্যে যদি মধ্য আয়ের দেশ চাই, 2041 সনের মধ্যে যদি উন্নত দেশ চাই, হিউজ ইনভেস্টমেন্ট লাগবে। ওই ইনভেস্টমেন্টটা যদি ক্যাপিটাল মার্কেট থেকে না আসে তাহলে কিন্তু এটা সম্ভব না। ক্যাপিটাল মার্কেট কীভাবে আসবে? একটা এক্সাম্পল দিই। প্রাইভেট সেক্টর পাওয়ার যারা জেনারেট করে তাদের 2টা কোম্পানি, 3টা-4টা কোম্পানি এখন লিস্টেড কোম্পানি, বেচা কেনা হচ্ছে। তো এই সমস্ত কোম্পানির শেয়ারগুলো আপনি দেখবেন, ওদের যদি ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্ট যান, দে মেক হিউজ প্রফিট। তো গভর্নমেন্ট অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট আনতেছে না অনেক। তো যদি মার্কেটটা রাইপ থাকতো, ওই টাকার একটা বড় অংশ কিন্তু আমাদের শেয়ার মার্কেটে অফলোড করে এবং বন্ড মার্কেটটা ক্রিয়েট করে বন্ডের মাধ্যমে টাকাটা উঠাইতে পারতো, আমরাই পার্টিসিপেট করতাম। তখন আমাদের এখন ফ্রাস্ট্রেশন, আমরা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারতেছি না, দাম কমে যাচ্ছে। আমরা ব্যাংকে ইনভেস্টমেন্ট করতে পারি না, আমাকে 3% 4% আফটার ট্যাক্স রিটার্ন দিচ্ছেন। তা আমি টাকাটা নিয়ে কোথায় যাব? ধরেন শেয়ার মার্কেটে যারা না আসে, তারা টাকাটা নিয়ে কী করবে? ইনফ্লেশন হলো 6%, আমাকে ইন্টারেস্ট দেবেন 3%। তো হাউ ইললজিক্যাল। তো লজিক্যাল কাজটা কি? যে ওখান থেকে টাকাটা ক্যাপিটাল মার্কেটে আসতো। আমাদের একটা ভালো বন্ড মার্কেট নাই। বন্ড মার্কেট তো মোটা দাগে সবাই বুঝেন, মানে তার খুব মানে আর্থিকভাবে খুব নলেজেবল হতে হয় না যে ইনফ্লেশন 6-7, সেখানে ব্যাংকে টাকা রাখলে যায় না। তারপর টাকাগুলো কোথায় ইনভেস্ট করবে সেই ব্যবস্থাটা নীতি নির্ধারণী এবং আলটিমেটলি হোয়াট দে আর এন্ডিং আপ, দেখবেন 2010 সনে আমাদের রিয়েল এস্টেট সেক্টরে অনেক ইনভেস্টমেন্ট হয়েছে,
এক্স্যাক্টলি দেখবেন স্বর্ণের মধ্যে অনেকে ইনভেস্টমেন্ট করে, বিদেশ থেকে টাকা আসে, ঘরটাকে ভালো করে বানায়, আশেপাশের জমিন কিনে, জমিনের দাম অনেকে ইনফ্লেটেড করে ফেলছে। দিজ আর নট প্রোডাক্টিভ ইউজ অফ দ্য মানি। প্রোডাক্টিভ ইউজ হলো আপনি কলকারখানা তৈরি করেন, কলকারখানা তৈরি করতে হইলে আপনাকে ক্যাপিটাল মার্কেটে আসতে হবে, ক্যাপিটাল মার্কেটটাকে শক্ত করতে হবে। নীতি নির্ধারণ যারা করেন তারা যতদিন পর্যন্ত এই রিয়েলাইজেশন থেকে কাজ না শুরু করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু পলিসি যেটা ফর্মুলেটেড হয়, দ্যাট উইল নট বি ফেভারেবল টু দি ক্যাপিটাল মার্কেট অ্যান্ড দ্যাট উইল নট হেল্প আস গোয়িং হোয়ার উই ওয়ান্ট টু গো। ওইটা ওই যেটা মুসা ভাই বললেন এক্স্যাক্টলি, আমরা আই এন্ডোর্স দি সেম। এখানে দেখেন আমাদের একটা ভুল ধারণা আছে ব্যাংকিং সেক্টর নিয়ে। আমরা প্রায় বলে থাকি অত্যন্ত, যখন 12% 14% ইন্টারেস্টে বড়োইং হইতো বা 16%ও গেছে একটা পর্যায়ে, আমরা বলতাম যে খুব হাই ইন্টারেস্ট, এই দেশে ব্যবসা বাণিজ্য করা যায় না। এই কথাগুলি কারা বলতেন? ইন্ডাস্ট্রিয়ালিস্টরাই মূলত, যারা ব্যাংকের মালিক তারাই বলতেন। তারা ব্যবসায়ী সেজে আমাদের দেশের 90% ব্যাংকের যখন মালিক হতেন তখন অন্য কথা বলতেন। আমাদের দেশের 95% মানুষ কিন্তু মধ্যবিত্ত এবং ডাউন দি লাইন। তারা কিন্তু ব্যাংক থেকে বরোয়িং নিয়ে তেমন একটা স্মল ইন্ডাস্ট্রি বা ছোটোখাটো কুটির শিল্প ছাড়া তেমন কোনো নাই, এবং তাদের ইনভেস্টমেন্ট অত্যন্ত স্বল্প। সেটার জন্য স্কিম আছে বাংলাদেশ ব্যাংকের, কিন্তু ওই 12% 14%-এ ইনভেস্ট করতো ডেভেলপিং সেক্টরগুলিতে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্টরা। তারা কিন্তু এই যে আজকের যে আন্ডার ভ্যালু যে মার্কেট, যে মানি মার্কেট যেটা একটা মাইনাসে চলে আসছে, এর কিন্তু বেনিফিশিয়ারি কিন্তু ওই গ্রুপটা। আর 95% লোক এদেশের যারা 2 লাখ টাকা 5 লাখ টাকা ব্যাংকে ডিপোজিট রাখে, মাসে 1000-2000 টাকা পেত, তারা কিন্তু এফেক্টেড, ব্যাডলি এফেক্টেড। আপনি চিন্তা করতে পারেন ডেমোক্রেসির উদ্দেশ্য কি? আপনি সুফলটা পৌঁছে দেবেন ম্যাক্সিমাম লোকের ঘরে। হ্যাঁ, রিস্কে আপনি রিস্ক করার যে পলিসি করতেছেন বা হয়ে যাচ্ছে, পৃথিবীটা এরকমই হয়ে যাচ্ছে, যেখানে আমি জানলাম যতটুকু যে গত কয়েকদিন আগে 80 জন লোকের হাতে দেশের সারা পৃথিবীর ইকোনমির 70% প্লাস তারা দে ওন দি অ্যাসেটস। তো আপনার আমার বা এই যে সাধারণ জনতা আছে, এদের বিষয়ে যদি চিন্তা করেন, ইনফ্লেশন যেখানে 6% প্লাস আমাদের দেশে এখনো, তো তার নিচে কি করে রেট অফ ইন্টারেস্ট হয় ডিপোজিটরের? এটা মিরাকুলাস না? আপনি তো লুজ করতে থাকবেন প্রতি বছরে। আপনার এবছরে 100 টাকা আছে, নেক্সট ইয়ারে 98 টাকায় আসবে, কারণ আপনাকে কনসিডার করতে হবে একটা ইউনিট। এই হিসাবটা কিন্তু সাধারণ মানুষ করে না। সেই চিন্তা করে আমি 100 টাকা ব্যাংকে রাখছি, নেক্সট ইয়ারে যাই পাই আমার হাতে থাকলে খরচ হয়ে যায়, কিন্তু সেটা টাইম ভ্যালু অফ মানি ক্যালকুলেশন করলে তার যে মাইনাসে যাচ্ছেন সেই হিসাবটা কিন্তু করতেছে না। ইনফ্লেশন, আপনি তো আজকে সে গোল্ড প্রাইস আছে 1 টাকা, আগামীতে 1 টাকা 10 পয়সা হয়ে গেল। সো আপনার তো ব্যাংকে 1 টাকা 2 পয়সা হইলো, কিন্তু 1 টাকা 10 পয়সা তো আর হয়নি। তাহলে মোটা দাগে কি দাঁড়াচ্ছে যে এই পুঁজিবাজারের মানে এখন খুব দ্রুত এটি স্বাভাবিক হওয়ার কোনো অবস্থা দেখছি না, কারণ যারা নীতি নির্ধারণের পর্যায়ে আছেন তারা যে ধরনের আচরণ করছেন বা যে ধরনের মনোভাব পোষণ করছেন, তাতে এই বাজার খুব তাড়াতাড়ি স্বাভাবিক হচ্ছে না। এটি একটি বিষয় দাঁড়ালো আপনাদের কথা। আরেকটি বিষয় হচ্ছে যে মানুষের হাতে যে সঞ্চয় আছে, সে এত পরিশ্রম করে যে সঞ্চয়টুকু তিনি করেন ভবিষ্যতের প্রজন্মের জন্য রেখে যান, সেটি বিনিয়োগ করারও কোনো সুযোগ নেই। সেটি উনি ধরে রাখবেন 100 টাকা, প্রতি বছর 7 টাকা করে চলে যাবে। এটি দাঁড়াচ্ছে। আচ্ছা, আমি যেটা একদম ইন্টারাপ্ট করার জন্য, যেহেতু আপনাদের সময় স্বল্পতা আছে, আমি যেটা মনে করি আর কি, ন্যাচারাল একটা প্রসেস আছে, কিন্তু আমাদের ন্যাচারাল প্রসেসটা হলো অনেক আপস অ্যান্ড ডাউন বেশি হয়। আপনি যদি 96-এর আগের কথা চিন্তা করেন, শেয়ার মার্কেটে 96-এর কথা চিন্তা করেন, অনেক উপরে উঠেছে, আবার অনেক কমেছে। 96 থেকে অ্যাটলিস্ট আমাদেরকে 2009-10 পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মার্কেটটা ঘুরে দাঁড়ানোর জন্য। একদম শেষ। আমাদের তো এরকম একটা অবস্থা হবে যদি কেউ কিছু না করে। ন্যাচারাল প্রসেসেই আমরা দেখব আবার বাজার উঠবে, কিন্তু সেখানেই ভয়টা, যখন উঠবে তখন আবার একটা লিমিট থাকবে না, উপরে চলে যাবে, সেই জায়গাটাই খারাপ। এই অবস্থায় সবাই মনে করছেন যে এখন যদি বাজার ওঠা শুরু করে, কারণ প্রায় 1.5 লাখ কোটি টাকা ব্যাংকে যে আছে, তখন আর ব্যাংকগুলো কিন্তু আইন মানবে না, মানুষও মানবে না, একদম শেষ পর্যন্ত। আমি এটা বলবো যে ওই দেখেন, পুয়ার বিকামস পুয়ারার, রিচ বিকাম রিচার।
ফরেন ইনভেস্টর আজকে পর্যন্ত কেউ শুনছেন যে দে লস্ট দেয়ার মানি ইন বাংলাদেশ স্টক মার্কেট? তারা কিন্তু সব সময় গেইনিং পার্টি ছিল। কিছু কিছু ব্রোকারেজ ফার্ম আছে বা মার্চেন্ট ব্যাংকার্স আছে, ওনাদের ইনভেস্টমেন্টটাকে এত সুরক্ষা করেন এতভাবে, হ্যাঁ, দেয়ার ইনভেস্টমেন্ট ইজ অলওয়েজ ইনট্যাক্ট। আর বাংলাদেশে যাদেরকে 35 লক্ষ বিনিয়োগকারী বলেন, তাদের ইনভেস্টমেন্ট কিন্তু অলওয়েজ ডাউন দি লাইন। তারা কিন্তু ওই যেটাকে বলে রক বটম, তার নিচেও যদি কিছু থাকে, হ্যাঁ, নাদির যেটাকে বলেন, ওখানে চলে গেছে। বাট হয় একটা মাত্র কারণ, আমাদের দেশের পলিসি আমাদের ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এখনো করতে পারেনি। এবং যারা পলিসি করেন ওনারা হয়তো প্রফেশনাল ইনএফিসিয়েন্সি থাকতে পারে, কিন্তু ওনারা কনসাল্ট করারও সেই মানসিকতা নাই। ওনাদের ইগোটা পরিহার না করা পর্যন্ত আমাদের এই মার্কেটটা ডেভেলপ হইতে একটু সময় লাগবে। তবে এটা ওই যেটা বললেন ন্যাচারাল প্রসেসে এটা কিন্তু সিলট্রেশন হইতে বাধ্য। জি, ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আশা করছি বাজার ঠিক হবে, তবে সেটি কবে অতিথিরা যেমন বলতে পারছেন না, আমরাও তেমন বলতে পারছি না, কারণ বর্তমান পরিস্থিতি আসলে এটি বলা খুবই কঠিন যে বাজার কত তাড়াতাড়ি এটি স্বাভাবিক পর্যায়ে যাবে। নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, যারা সরকার উচ্চ পর্যায়ে আছেন, তারা এই বিষয়টি বুঝবেন। এই পুঁজিবাজারকে বাইরে রেখে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া, মধ্যম আয়ের দেশে উন্নত হওয়া কতটা যৌক্তিক, সেটি আসলে নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছেন তারা বুঝবেন। আগামীকালকে দেখা হচ্ছে নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।